হিস্ট্রিটা নিয়ে না আর পারছি না, এত কঠিন। ওটা হলে আমি বাঁচি। আর শালগুলো না দেখলে আমার গায়ের মধ্যে কেমন করে জানিস, সব ভুলে যায়। যা বলেছিস মানে? তুই তো প্রত্যেকবার হিস্ট্রিতে হাইয়েস্ট মার্কস পাস। পাস না, পেতাম, এবার আর পাবো না। সত্যি পাবি না নাকি ভুল করে পেয়ে যাবি? আচ্ছা, যদি পেয়ে যাস তাহলে আমার একটা কাজ করে দিতে হবে। পারবি তো? হ্যাঁ পারবো। ঠিক আছে, যদি তুই হাইয়েস্ট মার্কস না পাস তাহলে তো লেটা চুকেই। আর যদি পাস তাহলে তোকে যোধা আকবরটা দেখাতে হবে। আর তার জন্য পারমিশন আম্মির কাছ থেকে আনতে হবে, সেটা তোকে। ঠিক আছে? ঠিক আছে। যদি না আনিস তাহলে 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 মর খাবি তুই আমার কাছে। আমি জানি তুমি আমার উপর রেগে আছো। ভালো চাও তো এই মুহূর্তে আমার সামনে থেকে তুমি সরে যাও। সারা প্লিজ আমার কথা একটু শোনো, আমাকে ভুল বোঝো না। সেদিনের ঘটনাটার জন্য আমি দায়ী নই, আমি তোমার বন্ধু হয়ে থাকতে চাই সারা। বন্ধু? তোমার লজ্জা করছে না বন্ধু কথাটা উচ্চারণ করতে? বন্ধুর মানে তুমি বোঝো? তুমি যদি সত্যি সত্যি আমার বন্ধু হতে না, তাহলে সেদিনকে আমার সাথে এত বড় নোংরামিটা হতে দিতে পারতে না। নিহাত রানী দিদি সেদিনকে পৌঁছে গেছিল, তাহলে তুমি যে আমাকে কোন নরকে টেনে নিয়ে যেতে সেটা আমিও জানি না। তুমি এই মুহূর্তে আমার সামনে থেকে সরে যাও, এক্ষুনি সরে যাও। আমি সরবো না, তোমাকে আমার কথা শুনতেই হবে। আশা করি এরপর থেকে নিজেকে আমার বন্ধু বলা স্পর্ধা থাকবে। চলে আরি পা। তারপর কি হলো? তারপর তারপর মুখেমারি পালোয়ানের হাঁক শুনে হাতেমারি পালোয়ান তো ভয় অস্থির। বাবারে বাবা, মুখেমারির গলার জোর যদি এই হয় তাহলে তাহলে গায়ের জোর কিরকম? ওর সাথে এটে উঠতে পারবো তো? বলছি, আর একটু খেয়ে নে, তারপর আবার বলবো। লক্ষ্মী ছেলের মতন আবার। মা, নিশ্চয়ই মা ফোন করেছে, আমি ধরি। ধর। হ্যালো মা। না তুতান, আমি রীতা আন্টি বলছি। তুমি কেমন আছো? ভালো আছি। আচ্ছা, বিজিতা আছে ওখানে, একটু ফোনটা দেবে? না, মা তো বাড়ি নেই, তুমি রানীর সাথে কথা বলো। হ্যালো, আমি রানী বলছি। লোহার বাসন ঘরেও তো ছিদ্র ছিল,
সেই ছিদ্রটা তোকে খুঁজে বার করতে হবে বেটা। অমাবস্যার আর বেশি দিন বাকি নেই, এখন থেকে কাজে লেগে পড়। বুঝতে পেরেছি, কিন্তু সরি রানী, আমার দরকারটা অ্যাকচুয়ালি বিজিতার সঙ্গে। বর্দি তো এখন বাড়িতে নেই, আর দরকারটা যদি আপনার ব্যক্তিগত হয় আপনি পরে ফোন করে নেবেন। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ব্যক্তিগত তো বটেই, তা না হলে যে কোর্টে আমার নামে মিথ্যে মামলা সাজিয়ে আমাকে হ্যারাস করার চেষ্টা করছে তার সঙ্গে আমার কোনো দরকার থাকতেই পারে না। মামলাটা মিথ্যে সাজানো হয়েছে কিনা সেটা কোর্টেই প্রমাণ হবে। হ্যাঁ নিশ্চয়ই, 100 বার। আমিও তো তাই চাই রানী, যে তুমি কোর্টে প্রচুর প্রমাণ দেখো। তবে সেই সঙ্গে এটাও চেন, যতই প্রমাণ তুমি হাজির করো না কেন আমাকে তুমি কিছুতেই ফাঁসাতে পারবে না। আমি ফাঁদ কেটে বেরিয়ে যাবই। আর এটাকে তুমি চ্যালেঞ্জ হিসেবে ধরে নিতে পারো, কেমন? রাখছি। বিজিতাকে পেলাম না গো ফোনে, ভাবছি ওর অফিসেই চলে যাব। বিজিতার অফিসে হঠাৎ? বিজিতাকে ডিনারে ডাকো। আমার ডিনার? বিজিতা কখনোই আসতে চাইবে না। রানীদের ডিনারে ডেকে যে কেলেঙ্কারিটা ঘটলো, এরপরে বিজিতা কখনো ডিনারে আসবে আমার মনে হয় না। রাঘব, সেইখানেই তো টোপ বানাবার কেরামতি গো। টোপটা এমন ভাবে বানাতে হবে যাতে মাছটা বড়শিটা কিনতে বাধ্য হয়। টোপটা এমন ভাবে বানাতে হবে যাতে মাছটা বড়শিটা কিনতে বাধ্য হয়। বাপরে বাপ, স্যার আগে যদি বলতেন না তাহলে একটু মেন্টালি প্রিপেয়ার হয়ে আসতাম। মানে বাহ, চাঁদে পৌঁছতে গেলে একটা মেন্টাল প্রিপারেশনের দরকার নেই। 4 চাকা কখন থেকে চলছে তো চলছে, আর থামার নাম নেই। বাপরে, এটা চুপ করবে? একেই তো রাস্তার এই অবস্থা, তার মধ্যে তোমার এই বিরক্তিকর কথাগুলো আমার খুব খুব অসহ্য লাগছে। কথা সহ্য হচ্ছে না? আরে ঠিক আছে, তাহলে একটু গানই হয়ে যাক। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব, ওই চাঁদের পাহাড় দেখতে পাবো। লা 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 লা। Shut up! Shut up! রাজস্বীদা, আমি তোমাকে বলছি, আমি এই লোকটার সঙ্গে আর এক পাও যেতে পারবো না। গাড়িতে হয় ও থাকবে, না হয় আমি থাকবো। দিস ইজ জাস্ট ইম্পসিবল, অসম্ভব। মাই বলছি ম্যাডাম, এমন জোরে হাত পেড়েছিলেন না, চমকে একবারে চ হয়ে গেছিলাম। দেখুন ম্যাডাম, আমার সঙ্গে প্রবলেম করবেন না, তাহলে কিন্তু আপনিও প্রবলেমে পড়ে যাবেন। তুমি দেখেছো রাজস্বীদা, ও হুমকি দিয়ে কথা বলছে। আমি যাবো না ওর সঙ্গে। যা বাবা, হুমকি না দিতেই এমন হেঁটকে উঠে গেল। রাজস্বীদা, আমি তোমাকে লাস্ট টাইম বলছি, আমার পক্ষে ওর সঙ্গে এইভাবে একসাথে যাওয়া অসম্ভব। আমি ওর সঙ্গে যাব না। তোমরা দয়া করে একটু চুপ করবে প্লিজ? এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব, লা 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 লা, ওই চাঁদের পাহাড়। ভয়? কিসের ভয় আলো? আমি জানি না আকাশ, সকাল থেকে একটা ভয় আমাকে গ্রাস করছে। এই ভয়টা ভীষণ ভীষণ অচেনা। বুঝেছি। কি বুঝেছো তুমি? তোমার এই অচেনা ভয়টা এই চেনা মানুষটাকে নিয়ে। অর্কর জন্য বাবা আমাকে বাড়ি থেকে বার করে দেবে, আমি তোমার জীবন থেকে হারিয়ে যাব। এই অচেনা ভয়টাই তোমার মনে আশঙ্কার ঝড় তুলেছে। কিন্তু আলো, আমাদের ভালোবাসা কি এতটাই কমজোরি হয়ে গেছে যে সেই ঝড়ের মুখোমুখি হতে তুমি ভয় পাচ্ছ? না আকাশ,
আগে হলে আমি ভয় পেতাম না, কিন্তু আজকে আজকে আমি ভয় পাচ্ছি। দিদি, জামাই দাদা, অগ্নি সবাই মিলে তোমার দিকে যেভাবে অভিযোগের তীর ছুড়ছে, আমার খুব ভয় করছে। আকাশ, আকাশ, আমার কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না আমার। যা বলেছো ভাবি, পাগলটা যা ঠেটানি শুরু করেছে না, মন মেজাজ সব খিচড়ে আছে একেবারে। হে কি অগ্নি, তুমি আবার এসেছো? কি করবো বলো ভাবি, মাঝে মাঝে ভাবি জানো তো আর আসবো না, কিন্তু মন মানে না। আসলে কি জানো তো, এই ছোটবেলা থেকে অর্কদা, রাজস্বীদা, আঙ্কেল এদের দেখে আসছি তো, ও বলতে পারো একরকম ওদের কোলেপিটেই মানুষ আমি। তাই তোমাদের বাড়িটা না কিছুতেই পরের বাড়ি বলে ভাবতে ইচ্ছা করে না। আর তারপর ওই অর্কদার জায়গায় যখন এই মানুষটাকে দেখি, আমার মাথা ফাঁকা গরম হয়ে ওঠে, কিছুতেই সহ্য হয় না। সহ্য তো আমিও তোমাকে করতে পারি না, কিন্তু আমি তোমার মতো ইতর নই বলে সেটা প্রকাশ্যে বলে বেড়াই না। প্রকাশ্যে আর বলতে হবে না চাঁদু, রাজস্বীদা এলো বলে। একা রামের রক্ষে নেই সুগ্রীব দোষ। তা কি করবেন তোমার এই রাজস্বীদা আমাকে? কি করবে? দূর দূর করে খেতে দেবে। তাই ঠিক আছে, আসতে দাও তোমার রাজস্বীদাকে, আমি তো অপেক্ষা করেই আছি। তারপরে কে কাকে তাড়ায় সেটা দেখার জন্য তোমাকে আমি আগাম নেমন্তন্ন করে রাখলাম। এসো কিন্তু, চলো আলবান বাড়ি যাই। চারদিকে যা চিল শকুনের উৎপাত হয়েছে, এখানে বেশিক্ষণ থাকাটা নিরাপদ নয়। এসো। যাকে বলে গরিবের ঘোড়া রোগ। আচ্ছা, গরিবের ঘরে সায়না মেয়ে, তাকে ভালো ঘর বর দেখে বেথা দিয়ে কোথায় নির্ঝঞ্ঝাট হবি? তা না, ওই বড় লোকের ছেলে মেয়েদের মতন ওই কাঁধে ব্যাগ ঝুলিয়ে তাকে স্কুলে পাঠানো হচ্ছে। যদি সত্যি সত্যি সেদিন একটা বিপদ হতো, তাহলে সায়রার মা বাবা কি করতে বলতো? শেয়ানা মেয়ের গায়ে কালি লাগলে মানুষ তো কোন ছাড়, ওই আল্লাহই বলো আর ভগবানই বলো, কারো ক্ষমতা আছে কালি তুলে দেবার? ভাগ্যিস রানী দিদি ঠিক সময় গিয়ে পড়েছিল, নইলে সায়রাকে সত্যি সত্যি বিপদে পড়তে হতো বলো। আরে বাবা, রানী দিদি তো ওখানেই কামাল রে। হ্যাঁ, যখনই কেউ কেস খেতে যাচ্ছে কি অমনি রানী দিদি সেখানে হাজির। যে কেস খাওয়াতে আসছে সেই উল্টে কেস খেয়ে মার থেকে ভাগল হয়ে যাবে। যা যা, অত রানীদির গুণকীর্তন করতে হবে না। ওই সায়রাকে তো ওই রানীদি তো বিপদের মুখে ঠেলে দিয়েছিল। রুসামালকে বাদ কর। চুপ কর। সায়রাকে লেখাপড়া শিখিয়ে তাকে বড় অফিসে চাকরি করবার লোক দেখিয়েছে কে? এটা কি লোক দেখানো বলে না মাসি? সায়রাকে লেখাপড়া শিখিয়ে মানুষ করতে চেয়েছে রানী দিদি। তুই থামতে বাবু, মানুষ করতে চেয়েছে। এই সায়রার জন্য যদি রানী দিদি আমার বিপদে না পড়েছে, তাহলে আমার কান দুটো কেটে আমি ওই কুত্তার গলায় ঝুলিয়ে দেবো। হ্যাঁ, ওই যা রান্নাঘর থেকে চাকুটা নিয়ে আয় তো। চাকু? হ্যাঁ, চাকু না হলে এই শকুনি বুড়ি কান দুটো কাটবে কি করে? কি? তুই কান? আরে না না, 2 লাখের থেকে 1 পয়সাও কম হবে না। আরে এটাই তো সস্তা, আপনি কেন বুঝছেন না? আরে 16 বছর বয়স, সুন্দরী। হ্যাঁ দেখুন, আপনি বলেই আমি 2 লাখে দিচ্ছি, অন্য কেউ হলে না 5 লাখের নিচে দিতাম না। বাবা, হ্যাঁ হ্যাঁ, তাহলে ওই কথাই রইলো, আপনি অ্যাডভান্সটা আজকে পাঠিয়ে দেবেন। আর হ্যাঁ হ্যাঁ, এই সপ্তাহের মধ্যেই মালটা ডেলিভারি দিয়ে দেবো, আর ডেলিভারি হয়ে গেলে কিন্তু পুরো টাকাটা দিয়ে দেবেন। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। বাবা, আমি তোমাকে বলেছিলাম যে সায়রার জন্য আর কয়েকটা দিন অপেক্ষা করতে, একটু ধৈর্য ধরতে, কিন্তু তুমি কি ব্যাপার, এত উত্তেজিত কেন? উত্তেজিত হবে না বাবা। সায়রা আমাকে দিনের বেলায় রাস্তায় সবার সামনে দাঁড়িয়ে গালে চড় মেরেছে।
শুনতেই হবে। এটাই তো স্বাভাবিক। তো সৌমাল্য, হাড়কাটা কলি চম্পা কলি যে তোমার মা